নমস্কার। কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। কাহিনী বাহিনীর আজকের নিবেদন প্রখ্যাত লেখক সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা আয়নার ইতিহাস। গল্প পাঠে শুভদীপ বনু, বিমলের চরিত্রে সৌম্যদীপ বনু, ভূষণবাবুর ভূমিকায় দেবরাজ চক্রবর্তী, পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু, সম্পাদনায় সৌম্য এবং জিৎ, এবং স্পেশাল এফেক্টসে পাপ্পু। তাহলে শুরু করছি আজকের গল্প আয়নার ইতিহাস। বেনারসে বেড়াতে এসেছি। সঙ্গে আছেন মা, ভাই ও বোনেরা। অগস্ত্য কুণ্ডের সরু একটা গলির ভেতরে একখানা মাঝারি আকারের বাড়িতে আমাদের বাসা। বাড়িখানা তেতলা এবং সেকেলে। এই অঞ্চলের অধিকাংশ বাড়ির মতো নিচের তলার সঙ্গে সূর্যলোকের সম্পর্ক নেই কিছুমাত্র, তাই একতলার ঘরগুলো আমরা ব্যবহার করতাম না। আমাদের বেনারসে থাকার কথা মাস তিনেক। 2-4 দিন যেতে না যেতে এখানকার জনা কয়েক লোকের সঙ্গে আলাপ হলো। তারা প্রায়ই আমার সঙ্গে দেখা করতে আসতেন। কাজেই একখানা বাইরের ঘর বা বৈঠকখানার দরকার হলো। একদিন সকালে নিচে নেমে দেখলুম নিচের কোনো ঘর কাজে লাগানো যায় কিনা। সদর দরজার পাশেই একখানা বড় ঘর পছন্দ হলো। যদিও এ ঘরে 4টে জানালা ছিল, তবুও ঘরের ভিতরে বিরাজ করছিল প্রায় সন্ধ্যার অন্ধকার। কিন্তু বেনারসের বাসিন্দাদের অন্ধকারের সম্বন্ধে বোধহয় কোনো অভিযোগই নেই। অতএব এই ঘরখানাকে বৈঠকখানার উপযোগী করবার চেষ্টায় নিযুক্ত হলুম। ঘরের জানালাগুলো খুলে দিয়ে দেখলুম মাঝখানে রয়েছে একখানা চৌকি, আর পূর্ব দিকে দেওয়ালের গায়ে দাঁড় করানো রয়েছে প্রকাণ্ড একখানা ফ্রেমে বাঁধানো ছবি। নিশ্চয়ই বাড়িওয়ালারই সম্পত্তি, কিন্তু ছবিখানা ছিল পিছন ফেরানো। আমি তাকে সামনে ফেরাতে গিয়ে দেখলুম না, এখানা তো ছবি নয়, দামি সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত বড় একটা আয়না। লম্বায় 5 হাত ও চওড়ায় 3 হাত। ফ্রেমের সোনালি রং নানা জায়গায় চটে গিয়েছে। দেখে বুঝলুম আয়নাখানার বয়স অল্প নয়। এরকম মূল্যবান আয়না এইভাবে পরিত্যক্ত হয়েছে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ভাবছি। এমন সময় আমার শখের কুকুর ঝুমি সেখানে এসে হাজির হলো। আদর করে তাকে ডাকলুম, হায় রে ঝুমি, আয়। ঝুমি লেজ নেড়ে মনের আনন্দ জানালে, কিন্তু পর মুহূর্তে আয়নার দিকে তাকিয়ে তার কান দুটো হঠাৎ খাড়া হয়ে উঠল এবং লেজটা কুঁকড়ে ঢুকে গেল একেবারে পেটের তলায়। ব্যাপার কি? ঝুমি কি আয়নার ভেতরে তার নিজের চেহারা দেখে ভয় পেয়েছে? একটু অবাক হলো, কারণ আমি বরাবরই লক্ষ্য করে দেখেছি বিড়াল কুকুরেরা আরশিতে নিজেদের চেহারা দেখে বিশেষ বিস্মিত হয় না, অনেক সময় গ্রাহ্যের মধ্যে আনে না। ঝুমি তাড়াতাড়ি ঘর থেকে সরে পড়ল। তারপর এ ঘরে সে ডাকলেও আর আসতো না। এমনকি ঘরের পাশ দিয়ে আনাগোনার সময়ও গড় 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 করে গর্জন করত। তার এই ব্যবহারের কারণ বোঝা গেল না। দিন 3 পরের কথা। দোতলায় বসে মায়ের সঙ্গে গল্প করছে। হঠাৎ নিচু থেকে এলো বিমলের পরিত্রাহী চিৎকার। বিমল হচ্ছে আমার ছোট ভাই, বয়স 7 বৎসর। দ্রুত পদে নিচে নেমে দেখলুম চিৎকার আসছে বাইরের ঘর থেকে।
সেখানে গিয়ে দেখি আয়নার সামনে জড়োসড়ো হয়ে বসে ভয়ার্ত স্বরে বিমল চিৎকারের পর চিৎকার করছে। কিরে বিমলা, কি হয়েছে রে? জুজু জুজু দাদা, জুজু আয়নার ভিতরে জুজু। কি যা তা বলছিস? কই, তুই আর আমি ছাড়া আয়নার ভেতর তো কেউই নেই। না দাদা, একটা ভয়ানক জুজু আয়নার ভিতর থেকে কটমট করে আমার দিকে তাকিয়েছিল। তার ছেলে মানুষই ভয়ের কথা শুনে আমি হো হো করে হেসে উঠল। কিন্তু আমার হাসি শুনেও বিমল কিছুমাত্র আশ্বস্ত হলো না। দারুণ আতঙ্কে আয়নার দিকে তাকাতে তাকাতে পায়ে পায়ে পিছিয়ে পড়ে ঘর থেকে সে পালিয়ে গেল। ব্যাপার কি? অবলা পশু ঝুমি, অবোধ শিশু বিমল এ ঘরে ঢুকে দুজনেই একরকম ব্যবহার করলে কেন? দুজনেই ভয় পেল ওই আয়নাখানা দেখে। আশ্চর্য! একখানা জীর্ণ ত্যক্ত সাধারণ সেকেলে আরশি, তার অপরিষ্কার কাঁচের ভিতর দিয়ে দেখা যাচ্ছে কেবল এই ঘরেরই খানিকটা অংশ। এর মধ্যে আবার ভীতিকর কি থাকতে পারে? তবে কি ওর পিছনে কিছু কি আছে? সাপটাপ বা অন্য কিছু জীব? সাবধানে এগিয়ে হেলিয়ে দাঁড় করানো সেই আয়নার পিছনের ফাঁকে উঁকি মারলাম। কিছুই নেই। আরও ভালো করে দেখবার জন্য দুই হাতে আয়নাখানাকে ধরে টেনে সরাতে গেল, কিন্তু পারলুম না। ভীষণ ভারী। অথচ সেদিন এখানাকে আমি নিজের হাতেই ফিরিয়ে খুব সহজেই সোজা করে দাঁড় করিয়ে দিয়েছিলাম। হঠাৎ এখানাকে জগদ্দল পাথরের মতন ভারী বলে মনে হচ্ছে কেন? আরও খানিকক্ষণ প্রাণপণে টানাটানির পর সে ব্যর্থ চেষ্টা ছেড়ে দিল। এ আবার কি রহস্য? কয়েকদিন কেটে গেল। সেদিন দুপুরে দুজন বন্ধু এসেছিলেন। বাইরের ঘরে বসে খানিকক্ষণ গল্প করে তারা চলে গেলেন। আমি একলাটি বসে খবরের কাগজ পড়তে লাগলাম। দুপুরবেলায় এই ঘরটায় খানিকক্ষণের জন্য কিছু আলো আসে। পড়তে পড়তে প্রাণের ভেতরে কেমন একটা অস্বস্তি বোধ করতে লাগলাম। মনে হলো আমি যেন এ ঘরে আর একলা নেই। কে যেন অপলক চোখে আমার পানে তাকিয়ে আছে। মুখ তুলে অবশ্য কাউকে দেখতে পেলাম না, দেখতে পাবার কথাও নয়। তবুও কিন্তু মনের ভেতর থেকে সেই অদ্ভুত ভাবটা তাড়াতে পারলাম না। সেখানে আমার পাশে অদৃশ্য আর একজনের উপস্থিতি অনুভব করতে লাগলাম বারংবার। আবার মুখ তুলতেই চোখ পড়ে গেল সেই পুরাতন আয়নার দিকে, এবং সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। আয়নার মধ্যে সবিস্ময়ে দেখলুম ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে এক ভীষণ মূর্তি। হ্যাঁ, সেই মূর্তিকে ভীষণ ছাড়া আর কিছু বলা যায় না। তার চোখ দুটো কোটর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। তার জিভখানাও ঠোঁটের ভিতর থেকে বেরিয়ে ঝুলে পড়েছে, আর তার গলা জুড়ে রয়েছে একটা টকটকে লাল দাগ। আমি একবার একটা গলায় দড়ি দিয়ে মরা লোক দেখেছিলাম, এরও চেহারা ঠিক সেই রকম। কয়েক মুহূর্ত বসে রইলুম আচ্ছন্নের মতো, তারপর ভয়ে ভয়ে পিছন ফিরে তাকালো। কিন্তু কই, আর কেউ তো এখানে নেই। আবার আয়নার দিকে চোখ গেল, তার মধ্যেও আমি ছাড়া দ্বিতীয় ব্যক্তির চিহ্নই নেই। ভূত তো মানি না, আর এমন অসম্ভবও কখনো সম্ভব হয় না। কিন্তু আশ্চর্য আমার চোখের ভ্রম। নিজের মনেই হেসে উঠল। এ হচ্ছে শিবের কাশী, আর শাস্ত্রে বলে শিব হচ্ছেন ভূতনাথ। তবে কি কোনো শিবানুচরই সময় কাটাবার জন্য আমার সঙ্গে কিঞ্চিত মশকরা করবার ফিকিরে আছেন? অন্য লোক হলে হয়তো তাই বুঝতো, কিন্তু আমি হচ্ছি অবিশ্বাসী আধুনিক বাঙালি। মেডিকেল কলেজে দস্তুর মতো মরার পর মরা কেটে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
আমার কাছে শাস্ত্রীয় কুসংস্কারের কোনো ধাপ্পাবাজি খাটবে না। অ্যানাটমির কোনো কিতাবেই ভৌতিক দেহের বর্ণনা নেই। ভূত পেতনি বাস করে কেবল শিশুদের উপকথায় আর অশিক্ষিত লোকের কল্পনা জগতে। কিন্তু মনের ভিতরটা কেমন করতে লাগলো। এই আবছায়া মাখা স্যাঁতস্যাঁতে ঘরের হাওয়া যেন বিষাক্ত। এই ঘরে কেউ নেই বটে, তবু যেন সন্দেহ হয় আমি ছাড়া আর একজন কেউ এখানে নিশ্চয়ই আছে। তার নিষ্পলক দৃষ্টি এসে ভিঁধছে আমার সর্বাঙ্গে। খবরের কাগজ ফেলে উপরে গেলুম। বিমলকে ডেকে প্রশ্ন করে বুঝলুম আয়নার ভিতর সে যাকে দেখেছিল তার চেহারা হচ্ছে আমার আজকের দেখা লোকটারই মতোই। গভীর বিস্ময়ে যেন হতবম্ব হয়ে গেলুম। আমাদের দুজনেরই এমন একরকম চোখের ভ্রম হলো কেন? কুকুর ঝুমি বা ও ঘরে ঢুকতে চায় না কেন? সে তো শাস্ত্রীয় ভূতনাথের নাম শোনেনি বা উপকথায় উপদেবতার গল্পও পড়েনি। তবে তার ভয় পাওয়ার কারণ কি? গঙ্গার ধারে ভূষণের সঙ্গে আলাপ হয়েছিল। ভূষণবাবু হচ্ছেন এখানকার একজন সবজান্তা লোক। বিনারসের নতুন ও পুরাতন সব খবর তাঁর নৌকোদর্পণে। আজ সকালে আমার বাসায় ছিল ভূষণবাবুর চায়ের নিমন্ত্রণ। যথাসময়ে তিনি এলেন, কিন্তু বৈঠকখানায় ঢুকে আয়নাখানা দেখেই চমকে উঠলেন। তারপর ধীরে ধীরে বললেন, শিবপ্রসাদ বাবুর আয়নাখানা এখনো এ বাড়িতে আছে? শিবপ্রসাদ বাবু? সেটা কি? কাশীর একজন মহাজন। আগে এ বাড়িখানা ছিল তাঁরই। ও, তা তিনি এখন কোথায়? 10 বছর হলো মারা গিয়েছেন। তার স্বাভাবিক মৃত্যু হয়নি। কিরকম? রাগের মাথায় এক চাকরকে তিনি এমন প্রহার করেছিলেন, বেচারা মারা পড়ে। শিবপ্রসাদ বাবুর নামে ওয়ারেন্ট বেরোয়, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে এসে দেখে এই ঘরের কড়িকাঠে তার মৃতদেহ ঝুলছে। তিনি গলায় দড়ি দিয়েছিলেন। আমার বুক কেঁপে উঠল। আয়নায় দেখা সেই মূর্তিটাকে আবার মনে পড়ল। সেই ঠিকরে পড়া চোখ, সেই বেরিয়ে পড়া লকলকে জিভ, সেই গলা বেড়ে টকটকে লাল দাগ। রুদ্ধশ্বাসে বললুম, তারপরে বাড়িখানা বিক্রি হয়ে যায়, কিন্তু নতুন মালিক এখানে বেশি দিন বাস করতে পারেননি। কেন? এই আয়নার ভয়ে। তার মানে? আয়নার বাড়ি দুর্নাম আছে, নানা লোকে নানা কথা বলে। অবশ্য সেসব আজগুবি কথা আমি বিশ্বাস করি না, আপনাকেও বলতে চাই না। তা আয়নার যদি এমন দুর্নাম, তবে ওখানাকে ভেঙে ফেললেই তো সব ল্যাটা চুকে যায়। নতুন মালিককে সে পরামর্শ কেউ কেউ দিয়েছিলেন, কিন্তু তার সাহসে কুলোয়নি। যে অভিশাপ আয়নার ভিতর বন্ধ আছে, ওটাকে ভেঙে বাইরে আনতে তিনি ভরসা পাননি। তাহলে আপনি বলতে চান এটা হচ্ছে ভুতুড়ে আয়না? আমি বলি না, লোকে বলে। এক লাফে আমি দাঁড়িয়ে উঠলাম। ঘরের কোণে ছিল একটা জানালা ভাঙা লোহার গরাদ। টপ করে সেটা তুলে নিয়ে আয়নার উপরে করলুম সজোরে এক আঘাত। কি করছেন? প্রকাণ্ড কাঁচের উপরের অংশ ঝনঝন করে ভেঙে পড়ল। আবার গরাদ তুললুম এবং পর মুহূর্তেই দেখলুম আয়নার নিচের অংশে ফুটে উঠেছে আগুন ভরা দুটো চোখ। কি ক্রুদ্ধ, কি হিংস্র সেই দৃষ্টি! মুখ নেই, দেহ নেই, খালি দুটো জ্বলন্ত ক্ষুধিত চোখ। এও কি আমার চোখের ভ্রম? আবার আঘাত করল। কাঁচের বাকি অংশ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ভূষণবাবু কিছু দেখেছিলেন কিনা জানি না, কিন্তু তিনি কাঁপতে কাঁপতে চৌকির উপরে ধপাস করে বসে পড়লেন।
শেষ হলো আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের আয়নার ইতিহাস। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।